হঠাৎ পেছন দিক থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। ও খোকা, খোকা, এদিকে আয়, এদিকে 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 এসো গো খোকা বাবু। আমি থমকে দাঁড়ালাম। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। রাস্তার একেবারে পাশে অন্ধকারের মধ্যে কম্বল মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি খাঁটি গ্রাম বাংলার হাড় কাঁপানো ভূতের গল্প, পৌষ পার্বণের রাতে। আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন হয়েছেন বা নিয়মিত গল্প শুনছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে গল্প পাঠে আলাপন এবং আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, পৌষ পার্বণের রাতে। আজ কতদিন পরে আমরা আবার চার বন্ধু একসঙ্গে চায়ের আড্ডায় বসেছি। অমিত, ভুবন, কৌশিক এবং আমি বিনয়। ভাবতেও অবাক লাগে জানেন, এই কদিন আগেও আমরা সবাই একসঙ্গে ক্লাসে বসে পড়াশোনা করছিলাম। আর আজ কলেজ জীবনের শেষ অধ্যায়টাও শেষ হয়ে গেছে। আমরা চারজনেই একই গ্রামের ছেলে, ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হওয়া, একই স্কুলে পড়া, তারপর একই কলেজে ভর্তি হওয়া। আমাদের জীবন যেন সবসময় পাশাপাশি পথেই চলেছে। আমাদের গ্রামের নাম শিমুলডাঙ্গা। চারিদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা, আর গ্রামের এক কোণে একটা ছোট্ট বাজার আছে। এই নিয়েই আমাদের পৃথিবী। দিন 7 হলো আমাদের কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে আমরা বাড়ি ফিরে এসেছি। দীর্ঘ পড়াশোনা, চাপ, পরীক্ষার উৎকণ্ঠা সব যেন একসঙ্গে শেষ হয়ে গেছে। এখন সামনে এক অদ্ভুত শূন্যতা। এতদিন যে বই খাতা আর ক্লাসের মধ্যে আমাদের জীবন আটকে ছিল, হঠাৎ করেই যেন সব বাঁধন খুলে গেছে। আমরা চারজনেই বিজ্ঞান বিভাগের ছাত্র। কলেজে থাকতে অনেকেই বলতেন আমাদের ভবিষ্যৎ নাকি খুব উজ্জ্বল। কিন্তু ভবিষ্যতের কথাটা যতই বড় শোনাক না কেন, বাস্তবে সেটা কেমন হবে সেটা নিয়ে আমাদের মনে হাজারো প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই বোধ হয় প্রতিদিন সন্ধ্যা নামলেই আমরা চারজন এসে জড়ো হতাম গ্রামের বাজারের এক কোণে বিশুদার চায়ের দোকানে। বিশুদার চায়ের দোকানটা খুব বড় কিছু নয়, টিনের চালা দেওয়া একটা ছোট্ট ঘর, সামনে বাঁশের বেড়া, আর দুপাশে দুটো লম্বা বেঞ্চ। মাটির চল্লিতে সারাক্ষণ কেটলিতে চা পড়ছে, আর সেই চায়ের গন্ধে সন্ধ্যার পরিবেশ যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে। বিশুদা মানুষটা বেশ মজার, মুখে চিরকাল একটা মিষ্টি হাসি লেগে থাকে। আমরা দোকানে ঢুকলেই দূর থেকে সে বলে, এই যে বিজ্ঞান বাবুরা এসে গেছো, আজ আবার কি আবিষ্কার করতে চলেছ? তারপরে শুরু হতো আমাদের আড্ডা। চায়ের কাপে ধোঁয়া উঠতে উঠতেই আমরা নানান রকমের আলোচনা করতাম। কেউ বলতো শহরে গিয়ে চাকরি করবে, আবার কেউ বলতো আরো পড়াশোনা করবে, কেউ তো আবার বলতো গ্রামে থেকেই কিছু একটা করার কথা ভাবছে সে। কথার সঙ্গে সঙ্গে হাসি ঠাট্টাও কম হতো না। সেবার পৌষ মাসের মাঝামাঝি সময়। শীত তখন গ্রাম বাংলার বুকে বেশ ভালো করেই নেমে বসেছে। দিনভর রোদ থাকলেও সূর্য ডুবতে না ডুবতেই বাতাসে এক ধরনের কনকনে ঠান্ডা নেমে আসে, যে ঠান্ডা গায়ে লাগলে অজান্তেই মানুষ শাল বা গামছাটা আরেকটু শক্ত করে জড়িয়ে নেয়। সেই সন্ধ্যেতেও আমরা চারজন যথারীতি এসে হাজির হলাম বিশুদার চায়ের দোকানে। শীতকালে গ্রাম বাংলার বাজার রাত একটু বাড়ার সঙ্গে সঙ্গেই খালি হতে শুরু করে। আমাদের বাড়িটা ছিল বাজারের একেবারে পাশেই, তাই আমরা একটু বেশি রাত পর্যন্তই আড্ডা দিতাম। বাজারটা তখন প্রায় ফাঁকা হয়ে এসেছে। দু একটা দোকানে কেরোসিনের বাতি জ্বলছে, আর তার হলদে আলোয় আশেপাশের অন্ধকারটা যেন আরেকটু ঘন হয়ে উঠেছে।
কাঁচা রাস্তার পাশে মাঝে মাঝে শুকনো কাঠ ধরিয়ে কয়েকজন আগুন পোয়াচ্ছে। ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। মাঠগুলো বেশিরভাগই ফাঁকা, কোথাও কোথাও খড়ের ছোট ছোট গাদা পড়ে আছে। সন্ধ্যার পর সেই দিক থেকে কেমন একটা শীতল হাওয়া এসে বাজারের উপর দিয়ে বয়ে যায়, আর সেই হাওয়ায় যেন পৌষের শীতটা আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। দোকানের ভিতরে মাটির চুল্লিতে কেটলিতে টকবক করে চা ফুটছে, আর সেই ফুটন্ত চায়ের গরম ধোঁয়া আর আদার ঝাঁঝালো গন্ধে যেন শীতের সন্ধ্যা আরো আরামদায়ক হয়ে উঠেছে। আমরা চারজন দোকানের ভিতরে বাঁশের বেঞ্চিটায় গা ঘেঁষাঘেঁষি করে বসে পড়লাম। প্রত্যেকের গায়েই মোটা উলের সোয়েটার বা শাল। বিশুদা কেটলি থেকে একে একে আমাদের 4টে ভারে চা ঢেলে দিয়ে বলল, এই নাও বাবুরা, আজ কিন্তু চা একটু বেশি আদা দিয়েছি, এই ঠান্ডায় না হলে চলবে না। চায়ের কাপ থেকে গরম ধোঁয়া উঠছে, আর আমরা হাতের তালুতে সেই উষ্ণতাটা নিয়ে ধীরে ধীরে চুমুক দিচ্ছি। খুব ঠান্ডা রে। দোকানের সামনের কাঁচা রাস্তাটা প্রায় নির্জন। দূরে কোথাও একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছে। আকাশে তখন তারারা একটা একটা করে ফুটে উঠেছে, আর কুয়াশার হালকা আস্তরণ ধীরে ধীরে চারপাশে গাঢ় হয়ে নেমে আসছে। সেই শীতের সন্ধ্যায় বিশুদার ছোট্ট চায়ের দোকানটাই যেন আমাদের চারজনের আড্ডার একমাত্র আশ্রয় হয়ে উঠেছে। কিন্তু সেদিনের আড্ডাটা যে শেষ পর্যন্ত এমন একটা অদ্ভুত গল্পই গিয়ে দাঁড়াবে তা আমরা কেউই কল্পনা করতে পারিনি। এমন একটা গল্প অমিতের মুখে আমরা শুনেছিলাম যে আজও মনে পড়লে আমাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসে। সেদিনটা ছিল পৌষ সংক্রান্তির। মা বাড়িতে পিঠে পুলি তৈরি করবে, তাই তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি ফিরতে বলেছিল। সেদিনও আমরা চারজন বন্ধু বিশুদার দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিলাম। আড্ডা জমে উঠেছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একজন যে সাধারণত বেশি কথা বলে সেদিন কেমন যেন চুপচাপ ছিল। ভুবন জিজ্ঞেস করল, কি অমিয়, এত চুপচাপ কেন? কি এত ভাবছিস? হ্যাঁ, অমিও কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, তারপর ধীরে ধীরে মুখটা তুলে বলল, না রে, এমনই একটা পৌষ সংক্রান্তির দিনে এমন একটা কিছু দেখেছিলাম, সেই কথাটাই মনে পড়ছে। এমন ভুতুড়ে কাণ্ড আমার জীবনে কোনোদিন আমি দেখিনি, আর সেই ঘটনার কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। ব্যাস, হার যায় কোথায়? সকলে মিলে অমিয়কে একেবারে চেপে ধরলাম। হ্যাঁ হ্যাঁ, তোকে তো বলতেই হবে। কি বিষয়? আমিও শুনি কি এমন ভূতের ব্যাপার। হ্যাঁ, দেখেছিলি নাকি? অমিয় প্রথমে না করতে করতে আমাদের জোড়াজড়িতে শেষমেশ রাজি হয়ে বলল, বলবো, তবে আগে বলে রাখি, শুনে যেন ভয় পাস না। তার সেই কথাটা শুনে আমরা তিনজনেই তার দিকে অবাক হয়ে তাকালাম, কারণ তার চোখে তখন এক অদ্ভুত ভয় আর বিস্ময়ের ছাপ ছিল, যা আমরা আগে কখনো দেখিনি। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স হবে 13 কি 14। তখন আমরা সবাই হাই স্কুলে পড়ি, আর সেই সময়টা একটা আলাদা মজা ছিল। তোরা তো নিশ্চয়ই জানিস, ছোটবেলায় যখন আমাদের এই দিকটায় শীত পড়তো তখন দূর দূর গ্রাম থেকে নদী পার করে যাত্রাপালার দল আসতো। সেই সব যাত্রার দলগুলো কি দারুণ সব পালা করতো এখনো মনে আছে। বেহুলা লক্ষিন্দর, সতী বেহুলা, সীতাহরণ, শকুন্তলা, এইসব পালার নাম শুনলেই গ্রামের লোকেদের মধ্যে কি উৎসাহই না পড়ে যেত। যাত্রা মানেই তখন আমাদের কাছে একেবারে উৎসবের মতো ব্যাপার। খবর ছড়িয়ে পড়তো যে অমুক জায়গায় যাত্রা বসেছে, ব্যাস, আর দেখার কেউ থাকতো না। সন্ধে নামার আগেই দলে দলে লোক বেরিয়ে পড়তো, কেউ লণ্ঠন হাতে, কেউ আবার কাঁধে গামছা জড়িয়ে, কেউ সাইকেলে, সবাই যাচ্ছে যাত্রা দেখতে। আমাদের এখান থেকে একটু দূরে গাজীপুরের মেলা বসতো শীতকালে, তোরা তো কম বেশি সবাই জানিস। সেই মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যাত্রাপালা।
মেলার মাঠে তখন কি ভিড় হতো বলার নয়। চারিদিকে দোকানপাট, বাতির আলো, জিলুপি, গরম গরম ঘুগনির গন্ধ, তার মাঝখানে বাঁশ আর ত্রিপল দিয়ে বানানো বড় যাত্রার মঞ্চ। মাইক দিয়ে তখন বারবার ঘোষণা করা হতো আজকের যাত্রাপালা বেহুলা লক্ষিন্দর, অভিনয় করছেন বিখ্যাত শিল্পীরা। এই ঘোষণা শুনলেই মানুষের ভিড় বেড়ে যেত। মাঠের চারপাশে দাঁড়িয়ে বা মাটিতে চট পেতে বসে লোকজন আগ্রহ নিয়ে অপেক্ষা করত কখন পালা গান শুরু হবে। ঢোল, করতাল, হারমোনিয়ামের শব্দ উঠলেই সবাই বুঝে যেত যাত্রা শুরু হতে আর বেশি দেরি নেই। সেই গাজীপুরের মেলায় যাত্রা দেখতে গিয়ে আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন ছিল পৌষ সংক্রান্তির দিন। শীত তখন একেবারে জেঁকে বসেছে। সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। উঠোনের ধারে খড়ের গাদায় শিশির জমে চিকচিক করছে। এমন দিনে আমাদের বাড়িতে একটাই বড় উৎসব, পিঠেপুলির আয়োজন। ভোরবেলায় ঘুম ভাঙতেই দেখি ঠাকুমা উঠোনে বসে বড় করে একটা ফর্দ লিখছে। আমাকে দেখেই বলল, ওমো, আজ কিন্তু তোকে বাজারে যেতে হবে, অনেক জিনিস লাগবে। আমি কাছে গিয়ে দেখি লিয়াব বড় লম্বা এক ফর্দ। নারকেল, নতুন গুড়, আতপ চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, দুধ, তিল, সুজি, এলাচ, নুন, আরও কত কিছু। কারণ ঠাকুমা যখন পিঠে বানাতে বসে তখন আর দুই এক রকমের থামে না। ঠাকুমার হাতে নারকেলের পিঠে ছিল আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বিখ্যাত। নতুন খেজুর গুড়ের গন্ধে আর নারকেলের মিষ্টি স্বাদে সেই পিঠে এমন নরম আর সুগন্ধি হতো যে খেতে শুরু করলে থামতেই ইচ্ছে করতো না। আর মা বানাতেন তেলের পিঠে আর পাটিসাপটা। গরম কড়াইয়ে যখন তেলের পিঠেগুলো ধীরে ধীরে ফুলে উঠত তখন তার গন্ধে যেন পুরো বাড়িটা ভরে যেত। আর আমি মায়ের আঁচল ছেড়ে উঠতামই না। পাটিসাপটার ভেতরে গুড় আর নারকেলের পুর এক কামড় দিলেই মিষ্টি স্বাদটা যেন মুখে লেগে থাকতো অনেকক্ষণ। সেই সব কথা ভাবতে ভাবতেই আমার মনটা সেদিন খুব আনন্দে ভরে উঠেছিল। মনে হচ্ছিল আজ সারাদিন শুধু পিঠে খেয়েই কাটাবো। ঠাকুমার দেওয়া ফর্দ হাতে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। বাজার সেরে সব জিনিসপত্র নিয়ে যখন বাড়ি ফিরছি এমন সময় দূর থেকে একটা আওয়াজ কানে এলো। দেখি একটা ভ্যান গাড়ি ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে। ভ্যানের দুপাশে বড় বড় রঙিন পোস্টার বাঁধা, আর সামনে দাঁড়িয়ে একজন লোক বলে যাচ্ছে, শুনুন শুনুন শুনুন, গাজীপুরের মাঠে বিরাট যাত্রা, সেই বেহুলা লক্ষিন্দর। যারা যারা দেখতে চান অবশ্যই আজ গাজীপুরের মাঠে চলে আসবেন। গাজীপুরের যাত্রা। কথাগুলো কানে যেতেই আমার বুকের ভেতরটা তড়াক করে লাফিয়ে উঠল। যাত্রা, তাও আবার গাজীপুরের মাঠে। আমি তখনই বুঝে গেলাম আজ রাতে যাত্রা না দেখে থাকতেই পারবো না। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। যাত্রা শুরু হতে হতে মোটামুটি রাত 8টা বেজে যাবে। এদিকে বাড়িতে তখন মহা সমারোহে পিঠে বানানোর পালা চলছে। উঠোন জুড়ে এক অদ্ভুত ব্যস্ততা। কেউ নারকেল কুড়াচ্ছে, কেউ গুড় গলাচ্ছে, আবার কেউ কড়ায় তিল গরম করছে। গরম তেলের মধ্যে পিঠে পড়তেই ছ্যাঁত ছ্যাঁত শব্দ উঠছে। তার সঙ্গে মিশে আছে খেজুর গুড়ের মিষ্টি গন্ধ। পুরো বাড়িটা যেন উৎসবের আমেজে ভরে আছে। কিন্তু আমার মন সেদিন কিছুতেই আনন্দে বাঁধা পড়ছিল না। বুকের ভেতরটা শুধু চুকচুক করছিল, কখন যাব, কখন যাত্রা শুরু হবে। যতই সময় এগোচ্ছে ততই অস্থিরতা বাড়ছিল। শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে না পেরে মায়ের কাছে গিয়ে বলেই ফেললাম, মা, আজ গাজীপুরের মাঠে যাত্রা আছে, আমি যাব। মা হাতের কাজ থামিয়ে আমার দিকে তাকালো, কপালে হালকা ভাঁজ। আজ যাবি? আজ কিন্তু শুক্রবার, আর সে কবরস্থানের পাশের জঙ্গল দিয়ে যেতে হবে। ওই সময় ওদিকে যাওয়াটা ভালো নয় রে। আমি একটু এগিয়ে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। গলাটা একটু নরম করে বললাম, মা, কিছু হবে না, আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই তো যাবে, আমি একা নই। মা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঠাকুমা পাশে এসে বললেন, না রে, এখন যেতে দেব না। এই তো পিঠে বানানো হচ্ছে, একটু পরেই সেগুলো খাওয়া হবে।
তুই এখন গেলে খেতেও তো পারবি না, তাই না? আমি যেন আরও নাছোড়বান্দা হয়ে উঠলাম। একবার মায়ের দিকে একবার ঠাকুমার দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বললাম, আমি এসে খেয়ে নেবো ঠাকুমা, তুমি রেখে দাও প্লিজ, যেতে দাও। আজ যদি না যাই গাজীপুরের যাত্রা আর কোথাও হবে না। আমার এই জেরাজেরি আর আকুল অনুরোধ মা শেষ পর্যন্ত একটু নরম হলেন। গভীর একটা নিঃশ্বাস ফেলে মা বললেন, ঠিক আছে যাবি, কিন্তু সাবধানে যাবি, বেশি রাত করবি না। তারপর মা ঘরের ভেতর থেকে একটা ছোট চিকচিকে কাগজ নিয়ে এলো, তাতে কয়েকটা গরম গরম তেলের পিঠে তুলে দিল। সঙ্গে আরও কিছু পিঠে বেঁধে কাগজটা মুড়ে আমার হাতে দিয়ে বললেন, এই নে, যাত্রা দেখতে দেখতে খেয়ে নিস, বুঝলি? আর শোন, যাত্রা শেষ হতেই দেরি না করে সোজা বাড়ি ফিরবি, কোথাও দাঁড়াবি না কিন্তু, কারোর সঙ্গে আড্ডা দিবি না, বুঝলি? হ্যাঁ মা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা আবার একবার কড়ায় গলায় বললেন, কথাটা যেন মনে থাকে, রাত বেশি হলে কিন্তু আমি চিন্তা করব। আমি আর দেরি না করে কাগজে মোড়া পিঠেগুলো শক্ত করে হাতে ধরে উঠোন পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। মনে তখন এক অদ্ভুত উত্তেজনা, যাত্রা দেখার আনন্দ আর তার সঙ্গে কোথায় যেন একটা অজানা শিহরণ। হাতের কিছু কাজ কোনো মতে গুছিয়ে ঘর থেকে যখন বেরোলাম, তখন ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। শীতের সন্ধ্যা তখন বেশ গাঢ় হয়ে এসেছে, চারপাশে কুয়াশার হালকা আস্তরণ, দূরে দূরে কেরোসিনের বাতির মিটমিটে আলো। আমাদের বাড়ি থেকে গাজীপুরের মাঠ যেতে হলে বিশু হালদারের বিশাল বড় বাঁশবাগান পেরিয়ে যেতে হয়। অবশ্য আর একটা রাস্তা আছে নদীর পাড় ধরে, কিন্তু সেটা অনেকটা ঘুরে যেতে হয়। তাই দিনের বেলায় গ্রামের সবাই এই বাঁশবাগানের পথটা দিয়ে যায়। সেদিনও আমার সঙ্গে গ্রামের আরও অনেকেই যাচ্ছিল, কেউ লণ্ঠন হাতে, কেউ টর্চ নিয়ে, আবার কেউ দল বেঁধে গপ্প করতে করতে এগোচ্ছিল। তাদের সঙ্গে যেতে যেতে আমারও ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল। গাজীপুরের মাঠে পৌঁছাতেই দেখি কি ভিড়, চারিদিকে আলোয় ঝলমল করছে, বাঁশ আর ত্রিপল দিয়ে বানানো বড় মঞ্চ, সামনে গিজগিজ করছে লোকজন, ঢোল করতালের শব্দে পুরো পরিবেশ একেবারে জমে উঠেছে। যাত্রা শুরু হতেই যেন অন্য একটা জগতে চলে গেলাম। সেদিনের পালা ছিল বেহুলা লক্ষিন্দর। বেহুলার কান্না, লক্ষিন্দরের মৃত্যুর দৃশ্য, আর তারপরে তার অদম্য ভালোবাসা, সব মিলিয়ে এমন অভিনয় হচ্ছিল যে চোখ সরানো যাচ্ছিল না। মাঝে মাঝে দর্শকদের মধ্যে থেকে হাহাকার, কোথাও কোথাও করতালির ঝড় উঠছে। নায়কের সংলাপ শুনে সবাই বাহ বাহ বলে উঠছে। আলো, শব্দ, গান সব মিলিয়ে একেবারে মোহময় পরিবেশ। এইভাবে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। যাত্রা শেষ হতে হতে রাত 10টা বেজে গেল। হুঁশ ফিরতেই মনে পড়লো বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি পা বাড়ালাম, কিন্তু যাত্রা সেই সব দৃশ্যগুলো তখনও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতটাই বিভোর হয়েছিলাম যে মায়ের দেওয়া কাগজে মোড়া পিঠেগুলোর কথা একেবারে ভুলে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ খিদে পেল, তখনই মনে পড়ল কোমরে গোঁজা পিঠেগুলো। কাগজটা বের করে একটা পিঠে মুখে দিয়ে খেতে খেতে হাঁটতে শুরু করলাম। খাওয়ার আনন্দে আর যাত্রার নেশায় আমি একেবারে বেমালুম ভুলে গেলাম এখন আমি কোন পথে হাঁটছি। বিশু হালদারের বাঁশবাগান। এই বাগান নিয়ে ছোটবেলায় কত ভৌতিক গল্পই না শুনে এসেছি। গ্রামে কেউ অকারণে রাতের বেলা এই দিকটা দিয়ে আসে না। বলা হয় অনেক বছর আগে এই জায়গাটাতে নাকি একটা পুরনো কবরস্থান ছিল। পরে লোকজন সেই জায়গা ছেড়ে অন্যত্র কবর দিতে শুরু করে, আর ধীরে ধীরে এই জায়গাটা বাঁশবাগানে ভরে যায়। কিন্তু লোকমুখে শোনা যায় জায়গাটা নাকি কখনো পুরোপুরি ফাঁকা হয়নি। মা আর ঠাকুমারা ছোটবেলা থেকেই বারবার সতর্ক করে বলতো, রাত হলে ওই বাঁশবাগানের দিকে যাস না, ওখানে ঠিক ভালো কিছু নেই। এও বলতো অনেকেই নাকি দেখেছে গভীর রাতে বাঁশের ফাঁক দিয়ে সাদা কাপড় পরা ছায়া ঘুরে বেড়ায়। আরো শোনা যায় কখনো কখনো নাকি হঠাৎ করে
বাঁশগুলো নিজে থেকেই রাস্তায় পড়ে থাকে। কেউ ওই বাঁশ ডিঙিয়ে বা তলা দিয়ে পার হওয়ার চেষ্টা করলে ওই বাঁশ নাকি তুলে আছাড় মারে বা মাটির সঙ্গে পিষে মেরে ফেলে। এদের বলে বিষভূত। এইসব গল্প শুনে বড় হয়েছি আমরা, তাই দিনের বেলাতেও এই বাঁশ বাগানের ভেতরে ঢুকলে কেমন একটা গা ছমছম করে, আর রাতের বেলা তো বাদই দিলাম। কিন্তু সেদিন যাত্রার নেশায় অমনোযোগী হয়ে একেবারে ভুলেই গিয়েছিলাম আমি এখন সেই অভিশপ্ত বাঁশ বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি, যেখানে অন্ধকার আলোকে গিলে খায় আর নীরবতার মাঝেও লুকিয়ে থাকে অজানা ভয়ঙ্কর উপস্থিতি। শশধর হালদারের বাঁশবাগানটা যে কত বড় তা না দেখলে বোঝাই যায় না। প্রায় 50 বিঘে জমি জুড়ে বিস্তৃত বাঁশঝাড়। বাইরে থেকে দেখলে শুধু ঘন সবুজ দেওয়ালের মতো লাগে, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এ যেন এক আলাদা জগৎ। চারিদিকে উঁচু উঁচু বাঁশ মাথা তুলে আকাশ ছুঁতে চাইছে। তাদেরই ডালপালা আর পাতা এমনভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে যে উপরে একটা প্রায় অটুট ছাউনি তৈরি হয়েছে। দিনের বেলাতেও সেখানে আলো পুরোপুরি ঢুকতে পারে না, আর রাতের বেলা তো ছেড়েই দাও। বাঁশের নিচে জমে আছে শুকনো পাতা, কোথাও আবার কাঁটা ঝোপ, আগাছা, জঙ্গল। পায়ের নিচে শুকনো পাতার উপর হাঁটলেই খসখস শব্দ হয়, আর সেই শব্দ যেন চারিদিকে প্রতিধ্বনিত হয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাতাস ঢুকলে বাঁশগুলো একে অপরের সঙ্গে ঘষা খেয়ে এমন একটা অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে যেন কেউ দাঁতে দাঁত ঘষছে। এই বাঁশঝাড়ে অবাঞ্ছিত প্রবেশের জন্য চারপাশে এমন এক অন্ধকার যে নিজের হাঁটাটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। কোথাও কোথাও খুব সামান্য চাঁদের আলো বাঁশের ফাঁক দিয়ে নিচে পড়েছে, কিন্তু তা দিয়ে অন্ধকার কাটে না, বরং আরো রহস্যময় হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল। বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো। মনে হলো এই পথটা ধরে আসা কি আমার ঠিক হলো? ভুল করলাম না তো? অজান্তেই ঠোঁটের কোণে শব্দটা ফুটে উঠল। মনে মনে রাম নাম জপ করতে করতে পা বাড়িয়ে চলছিলাম। ঠিক তখনই হঠাৎ সামনে একটা জিনিস দেখে থমকে দাঁড়ালাম। একটা ফাঁকা জায়গায় হালকা চাঁদের আলো এসে পড়েছে। সেখানে প্রকাণ্ড একটা বাঁশঝাড়ের তলায় মনে হলো কেউ যেন একটা বসে আছে, কম্বল মুড়ি দিয়ে। আমি এতক্ষণ তাকে দেখিনি, অথচ সেই মুহূর্তে স্পষ্ট বুঝতে পারলাম লোকটা অনেকক্ষণ ধরে আমাকে দেখছে। বুকের ভেতরটা হঠাৎ যেন জমে গেল, গায়ের লোম কাঁটা দিয়ে উঠল। লোকটা একদম চুপচাপ মেরে বসেছিল, কিন্তু তার বসার ভঙ্গিটাও অস্বাভাবিক। হাঁটু দুটো বুকের কাছে টেনে নিয়ে কুঁজো হয়ে বসে আছে। কম্বলটা পুরো শরীর ঢেকে রেখেছে, শুধু মুখটা খানিকটা দেখা যাচ্ছে। আর সেই মুখটা চাঁদের আলোয় যতটুকু দেখতে পেলাম তাতে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। লোকটার মুখটা অস্বাভাবিক রকমের শুকনো, চামড়া যেন হাড়ের সঙ্গে লেপ্টে আছে। গালের দুপাশের চোয়াল ভেঙে ঢুকে গেছে। চোখের কোঠর এত গভীর যে মনে হয় যেন চোখই নেই, শুধু গহ্বরের মধ্যে দুটো ক্ষীণ আলো জ্বলছে। আর সেই আলো দুটোই স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঠোঁট দুটো ফেটে চৌচির কালছে। ভেতর থেকে দেখা যাচ্ছে অদ্ভুত রকমের বাঁকা আর হলুদে দাঁত। মনে হচ্ছিল বহুদিন ধরে কোনো মানুষের খাবার জোটেনি। চুলগুলো এলোমেলো, জট পাকানো,
আমার এবার মনে হলো আমি ভুল জায়গায় এসে পড়েছি, ভীষণ ভুল। তারপর নিজেকে বোঝালাম, না না, এ নিশ্চয়ই কোনো পাগল মানুষ হবে, এই জঙ্গলেই কোথাও থাকে। না খেতে পেয়ে শরীরের এমন দশা হয়েছে। হাতের মধ্যে তখন মায়ের দেওয়া পিঠের ঠোঙাটা শক্ত করে ধরা ছিল। বুকের ভেতরটা কাঁপছিল ঠিকই, কিন্তু তবুও ভাবলাম লোকটা যদি ক্ষুধার্ত হয়। কাছে যাওয়ার সাহস হলো না। কাঁপা কাঁপা হাতেই ঠোঙা থেকে একটা পিঠে বের করে একটু দূরে ছুঁড়ে মারলাম তার থেকে। পিঠেটা গিয়ে পড়ল লোকটার সামনে। লোকটা তখনও স্থির হয়ে বসেছিল। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আমার দিকে। সেই দৃষ্টি স্থির, ঠান্ডা, অস্বাভাবিক, মৃতপ্রায়, যেন মানুষ নয়, কোনো শিকারী প্রাণী তার শিকারের দিকে তাকিয়ে আছে। এরপর যে জিনিসটা সে করল সেটা দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু মানুষের মতো সোজা হয়ে নয়, নিচু হয়ে, একেবারে জন্তুর মতো। এবার সে ধীরে ধীরে নড়ে উঠে হঠাৎ করে 4 হাত পায়ে ভর দিয়ে নিচু হয়ে অদ্ভুত এক ভঙ্গিতে কুকুরের মতো শরীর নিচু করে খসখস শব্দ তুলে মাটির উপর দিয়ে এগিয়ে এলো পিঠেটার দিকে। আমার চোখের সামনে যেন সবকিছু থেমে গেল। তারপর সে 2 হাত দিয়ে পিঠেটা হাতে তুলে নিয়ে গোগ্রাসে খেতে শুরু করলো। এমনভাবে খাচ্ছিল যেন সে বহুদিন ক্ষুধার্ত। তার দাঁতের ঘষাঘষির শব্দ আর সেই অদ্ভুত খাওয়া দেখে আমার শরীরে রক্ত জমে গেল। আমি অজান্তেই কয়েক পা পিছিয়ে গেলাম, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হলো না। হঠাৎ পেছন ফিরে দৌড় শুরু করলাম। বাঁশবাগানের অন্ধকারের মধ্যে আমি প্রাণপণে ছুটছি। পায়ের নিচে শুকনো পাতার মচমচ করে ভেঙে যাওয়া ডালপালার আঁচড়, কিছুই টের পাচ্ছি না। শুধু একটা জিনিস, পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। দৌড়াতে দৌড়াতে একবার সাহস করে পেছন ফিরে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখে আমার গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না। সেই লোকটা 4 পায়ে ভর দিয়ে কখনো কুকুরের মতো, আবার কখনো বানরের মতো লাফিয়ে লাফিয়ে অস্বাভাবিক গতিতে আমার পেছনে ছুটে আসছে। তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও দেখলাম জল জল করছে। আমি দৌড় থামাতে সেও থেমে যায়, নিচু হয়ে বসে থাকে। আমি আবার দৌড়াতে শুরু করলে সেও আমার পিছন পিছনে দৌড়াতে শুরু করে। তখন মনে হচ্ছিল আমি কোনো মানুষের কাছে নয়, একটা অজানা অমানুষের কিছুর হাত থেকে পালাচ্ছি, যে আমাকে ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। কিভাবে দৌড়াতে দৌড়াতে সেই ভয়ঙ্কর বাঁশবাগান পেরিয়ে বাড়ির সামনে এসে পৌঁছে গেলাম সেটা আজও মনে করতে পারি না। যেন পা দুটো আমার নিজের ছিল না, শুধু প্রাণ ভয়ে ছুটেছিল। বাড়ির উঠানে ঢুকতেই হাঁপাতে হাঁপাতে থেমে গেলাম। বুকের ভেতরটা তখনও ধক ধক করছে, গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছিল এখনো যদি কেউ আমার বুকের উপর কান রাখে তাহলে স্পষ্ট শুনতে পারবে সেই আতঙ্কের শব্দ। ঘরের ভেতর থেকে তখনও পিঠে ভাজার গন্ধ আসছে। মা আর ঠাকুমা নিজেদের মতো কাজ করে চলেছে। সবকিছু একেবারে স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। আমি কোনো রকমে নিজেকে সামলে নিলাম। মুখ হাত পা ধুয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। মা আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন? যাত্রা কেমন হলো? আমি জোর করে মুখে একটা হাসি এনে বললাম, ভালো, খুব ভালো মা। কিন্তু সেই ভালো কথার ভেতরে কি ভয় যে লুকিয়েছিল তা কেউ বুঝতে পারল না। আমি কাউকে কিছু বললাম না, না মাকে না ঠাকুমাকে। মনে হচ্ছিল যদি বলি তাহলে ওরা বকাবকি করবে, হয়তো আর কোনোদিন একা বাইরে যেতে দেবে না।
তাছাড়া নিজেকেও যেন পুরোটা বিশ্বাস করতে পারছিলাম না। যা দেখলাম সেটা কি সত্যি বাস্তব ছিল? হয়তো আমি ভুল দেখেছি, হয়তো কোনো পাগল মানুষ ছিল। নিজেকে বারবার এসব বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। সেই রাতে খাওয়া দাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনটা অদ্ভুত অশান্ত ছিল। ভেবেছিলাম সবকিছুর এখানেই শেষ। ওই বাঁশবাগানের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুধু একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে, কিন্তু না, আর আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। এই ঘটনা 3 দিন পরের কথা। সেদিন টিউশন শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। আগে বাবা আমাকে আনতে যেতেন, কিন্তু কয়েকদিন ধরেই আমি বারণ করেছিলাম বন্ধুদের সঙ্গে ফিরতে পারবো বলে। তাই বাবা আর যেতেন না, শুধু বৃষ্টি বাদলা হলে যেতেন। কিন্তু সেদিন কপালটাই খারাপ ছিল। আমাদের পাড়ার কোনো ছেলেই সেদিন টিউশনিতে যায়নি, ফলে আমাকে একা একাই ফিরতে হচ্ছিল। রাত অনেকটাই গড়িয়ে গেছে, চারপাশ প্রায় নির্জন। কাঁচা রাস্তার দুপাশে অন্ধকার গাঢ় হয়ে আছে। মাঝে মাঝে 2-1টা কুকুর ঘুরে বেড়াচ্ছে আর হঠাৎ হঠাৎ করে ডেকে উঠছে। সেই ডাক শুনে পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমি দ্রুত পা চালিয়ে হাঁটছিলাম। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। বাড়ি আর বেশি দূরে নেই, মিনিট 15 হবে। ঠিক তখনই হঠাৎ পেছন দিক থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। ও খোকা, খোকা, এদিকে আয়, এদিকে 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 এসো গো খোকা বাবু। আমি থমকে দাঁড়ালাম। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। রাস্তার একেবারে পাশে অন্ধকারের মধ্যে কম্বল মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে। পরমুহূর্তে চিনতে পারলাম লোকটাকে। সেই লোকটা, সেই ভয়ঙ্কর বাঁশবাগানের লোকটা। আমার শরীরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ, পাগুলো যেন মাটিতে গেঁথে আছে। লোকটা ধীরে ধীরে মাথা তুলল আর হাতের ইশারায় আমাকে কাছে ডাকল। অদ্ভুত একটা টানে ভয় আর কৌতূহলের মাঝামাঝি কোথাও আটকে গিয়ে আমি অজান্তেই একটু একটু করে তার দিকে এগোতে লাগলাম। যত কাছে যাচ্ছি ততই তার মুখটা স্পষ্ট হয়ে উঠছে। এক মুখ ভরা জট পাকানো দাড়িগোপ, মুখের বেশিরভাগটাই ঢেকে গেছে। চুলগুলো অগোছালো কাঁধের ওপর ঝুলে আছে। মুখটা সেদিনের মতোই একেবারে শুকিয়ে কাঠ। গালের হাড়গুলো বাইরে থেকে বেরিয়ে এসছে। চোখের কোটরে গভীর অন্ধকার। সেই গহ্বরের ভেতরে তার চোখ দুটো কেমন যেন নিস্তেজ, অথচ ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্বস্তিকর দৃষ্টি। ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। মাঝে মাঝে সে জিভ দিয়ে একবার ঠোঁট চেটে নিচ্ছে। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক লাগছিল যে আমার গা গুলিয়ে উঠছিল। ভয়ঙ্কর রোগা কম্বলের ভেতর থেকে হাড়গুলো বেরিয়ে আছে আর তার গা থেকে আসছিল একটা অদ্ভুত গন্ধ, একটা পচা স্যাঁতস্যাঁতে, বহুদিন ধরে স্নান না করলে যেমন একটা গন্ধ বেরোয়, এই গন্ধটাও ঠিক তেমনই। মনে হচ্ছিল আমি কোনো মানুষের সামনে নয়, এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যাকে মানুষ বলা যায় না। ধীরে ধীরে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে। এবার সেই ভয়ের সঙ্গে মিশে গেছে অদ্ভুত এক কৌতূহল, আর কোথাও যেন একটু মায়া হলো। লোকটা মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো আগের মতোই ভয়ঙ্কর লাগছিল না, বরং কেমন যেন ক্লান্ত, শূন্য। সে শুকনো গলায় ধীরে ধীরে বলল, সেদিন তুমি আমায় খেতে দিয়েছিলে খোকা, মনে আছে?
আজ খুব খিদে পেয়েছে, দুটো খেতে দিবি? অনেক দিন কিছু খাইনি রে। কথাগুলো বলার সময় তার গলাটা কেঁপে যাচ্ছিল। চোখের ভেতরে এক অদ্ভুত আকুতি, যেটা কোনো ভয়ের নয়, বরং নিখাত ক্ষুধার, বেঁচে থাকার লড়াইয়ের। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে হলো আমি কি তাহলে ভুল করেছিলাম? সেদিন যাকে এত ভয় পেয়েছিলাম সে কি সত্যি কোনো অশুভ কিছু ছিল, নাকি একটা অসহায় অনাহারে কষ্ট পাওয়া মানুষ? নিজের অজান্তেই গলাটা নরম হয়ে এলো। তুমি এখানে বসে আছো কেন? তোমার বাড়ি কোথায়? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। একটু হেসে বাঁশপাতার মতো শুকনো আঙুলগুলো তুলে দূরের অন্ধকারের দিকে ইশারা করল। ওই দিকে, কখনো এই গাছের তলায়, কখনো ওখানে, যেখানে রাত হয় সেখানেই থাকি। তার কথাগুলো শুনে গলা বুঝে এলো। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কেউ নেই? মা, বাবা, অন্য কেউ? এইবার লোকটা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে ভাঙা ভাঙা গলায় বলল, কেউ নেই রে খোকা, কেউ নেই। তিনকুলি আমার কেউ বেঁচে নেই রে খোকা বাবু। কথাটা বলেই সে একটু নিচের দিকে তাকালো। মনে হলো চোখের কোণে যেন জল চিকচিক করছে, নাকি আলো আঁধারিতে ভুল দেখেছি, বুঝতে পারলাম না। এই মানুষটাকে আমি সেদিন কি ভয়টাই না পেয়েছিলাম। ভেবেছিলাম ভূত, অশরীরী কিছু একটা। আজ সামনে দাঁড়িয়ে বুঝলাম সে একা, ভীষণ একা এবং ক্ষুধার্ত একটা মানুষ। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে খেতে দেব। বাড়ির কাছাকাছি আমরা আসতে হঠাৎ লোকটা আমার হাতটা খপ করে চেপে ধরল। এই প্রথমবার লোকটা স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। মানুষের হাত এত ঠান্ডা হয় তা আমি আগে কখনো জানতাম না। তার হিমশীতল স্পর্শে মনে হলো রক্ত যেন জমে গেছে। লোকটা ধীরে ধীরে বলল, এটা সরা রে খোকা, না হলে আমি ভেতরে ঢুকতে পারবো না। আমি অবাক হয়ে নিচের দিকে তাকালাম। মাটিতে পড়ে আছে একটা হাত চারেক লম্বা শক্ত বাঁশের কঞ্চি। ঠাকুমাকে আগে আমি প্রায় দেখতাম শোয়ার আগে বাড়ির উঠোনে ঢোকার সময় এমন ছোট্ট একটা বাঁশের কঞ্চি পেরোতে হতো, তবে কখনো লক্ষ্য করিনি। ঠাকুমার মুখে একবার শুনেছিলাম অপশক্তিরা নাকি বাঁশের কঞ্চি পেরিয়ে যেতে পারে না, কিন্তু সেই মুহূর্তে বেমালুম ভুলে গেলাম কথাটা। অবাক হয়ে ভাবলাম, একটা ছোট্ট বাঁশের কঞ্চি পেরিয়ে আসতে পারছে না লোকটা। লোকটা কি পাগল নাকি? যাই হোক, আমি আর কথা বাড়াইনি। কঞ্চিটা হাতে করে তুলে পাশে সরিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে লোকটার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তুমি ওখানে চুপ করে বসো, বাড়ির পেছনে বেগুন গাছের ভেতরে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। লোকটা নিশ্চুপভাবে বেগুন গাছের দিকে এগিয়ে গেল, আর আমি ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালাম। মনে হলো রাতে এই এক অদ্ভুত সংঘর্ষে আমরা দুজনে, আমি আর লোকটা, একটা অদৃশ্য সম্পর্কের মধ্যে বাঁধা পড়েছি। সেদিন আমাদের বাড়িতে বিশেষ কিছু রান্না হয়েছিল। মা আর ঠাকুমা মিলে সারাদিন ধরে কী সব বানিয়েছিলেন তার হিসেব নেই। ভাত, ডাল, আলু পোস্ত, সর্ষে দিয়ে কাতলার ঝোল, পুরো বাড়িটা যেন গন্ধে ভরে উঠেছিল। হাসি ঠাট্টায় জমে উঠেছিল সন্ধেটা, কিন্তু আমার মন পড়েছিল কোথাও। সবাই খাওয়া দাওয়া সেরে একে একে ঘুমিয়ে পড়ল। বাড়ির চারপাশে তখন গভীর নীরবতা নেমে এসেছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। মায়ের চোখ এড়িয়ে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে একটা পুরনো কাপড়ের থলেতে সেদিনের খাবারগুলো ভালো করে বেঁধে নিলাম। হাত কাঁপছিল আমার, তবুও থামিনি। তারপর নিঃশব্দে বাড়ির দরজা খুলে
বাইরে বেরিয়ে এলাম। ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই শরীরটা কেঁপে উঠল। চারপাশে কুয়াশা নেমেছে, চাঁদের আলো যেন ম্লান হয়ে গেছে। আমি ধীরে ধীরে পা বাড়ালাম আমাদের বাড়ির পেছনের বেগুন গাছটার দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই, জায়গাটা একেবারে ফাঁকা। আমি থমকে দাঁড়ালাম, বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করতে লাগলো। লোকটার তো এখানেই বসে থাকার কথা, তাহলে গেল কোথায়? ঠিক তখনই পাশের হাঁসের ঘরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। আমাদের হাঁসের ঘরটা ছিল বেগুন গাছের জঙ্গলের একটু পাশে। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। ধীরে ধীরে খুব সাবধানে সেই দিকের আওয়াজ লক্ষ্য করে এগোতে লাগলাম। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হাঁসের ঘরের কাছে পৌঁছে আমি যা দেখলাম তাতে নিজেকে আর সামলাতে পারলাম না। সেই লোকটা হাঁসের ঘরের ভেতরে বসে আছে, কিন্তু মানুষের মতো নয়। চার হাত পায়ে ভর দিয়ে একটা জন্তুর মতো অথবা কোনো বুনো কুকুরের মতো, আর তার সামনে একটা মৃত হাঁস। সে দাঁত দিয়ে হাঁসটার গলা চেপে ধরে তার গা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই কাঁচা মাংসের রক্ত তার মুখ গাল দিয়ে গড়িয়ে পড়ছে নিচে। তার দাঁতগুলো রক্তে ভিজে চকচক করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও দেখার বাকি ছিল। লোকটা একা নয়, তার চারপাশে অন্ধকারের ভেতর থেকে যেন আরো কিছু ছায়ারা বেরিয়ে এসেছে। ঘন কালো ছায়ার মতো কয়েকটা মূর্তি। তারা পুরোপুরি মানুষ নয়, আবার পুরোপুরি ছায়াও নয়। তাদের শরীর যেন কুয়াশা আর অন্ধকার দিয়ে গড়া, কিন্তু তবুও স্পষ্ট বোঝা যায় তাদের হাত আছে, মুখ আছে, আর ক্ষুধার্ত বিকৃত দৃষ্টি আছে। একটার মাথা অস্বাভাবিক রকম লম্বা, ঘাড় বেঁকে গেছে অদ্ভুত ভাবে। আরেকটার হাত এত বড় যে মাটিতে লেগে আছে, নখগুলো লম্বা বাঁকা, যেন কোনো শিকার ছিঁড়ে ফেলার জন্যই তৈরি। কারো মুখ নেই, কারো কালো গহ্বর চোখের জায়গায়, আবার কারো কারো অন্ধকারের মধ্যে লাল ঝলন্ত কয়লার মতো চোখ জ্বলছে। তারা সবাই মিলে মহানন্দে সেই হাঁসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মনে হচ্ছিল একটা শিকারকে ঘিরে ধরে কয়েকটা নরকীয় প্রাণী মহাভোজে মেতে উঠেছে। প্রচন্ড একটা চিৎকার করে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। সবকিছু ঝাপসা হয়ে গেল, শব্দগুলো দূরে সরে যেতে লাগলো। শরীরটা অবশ, চোখের সামনে শুধু অন্ধকার। অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের সেই মুহূর্তে আমি শুনতে পেলাম সেই লোকটার গলা, কর্কশ শুকনো, কিন্তু ভেতরে যেন জমাট বাঁধা কষ্ট। সে ধীরে ধীরে বলছিল, ওরা তোর ক্ষতি করতে এসেছিল রে, তুই আমার ক্ষুধা মিটিয়েছিস, তাই তোকে ওদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেলাম রে খোকা। তবে একটা হাঁস ওদের দিয়ে গেলাম ওদের খিদে মেটানোর জন্য। আমি কে তা তুই এখনো বুঝতে পারলি না রে খোকা। আমিও যে ওদের মতো বিষভূত। ভালো থাকিস রে খোকাই, ভালো থাকিস। জ্ঞান যখন ফিরল তখন মনে হলো মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেছে। চোখ মেলতেই দেখি চারপাশে ঝাপসা আলো, একটা হেরিকেন জ্বলছে। ধীরে ধীরে সব পরিষ্কার হতে লাগলো। আমি শুয়ে আছি আমাদের উঠোনে।
চারপাশে দাঁড়িয়ে আছে বাবা, ঠাকুমার, গায়ের 2-4 জন লোক। সবার মুখে একটা আতঙ্ক আর উদ্বেগের ছাপ। মা আমার মাথার কাছেই বসে বারবার কপালে হাত দিচ্ছে। চোখ খুলে উঠতেই ঠাকুমা কাঁপা কাঁপা গলায় আমাকে ডাকলেন। ওরে ওরে বাছা, বাবা ঝুঁকে এসে বললেন, কি হয়েছিল তোর? কোথায় গিয়েছিলি? কতবার বারণ করতে হবে তোকে যে রাত বিরেতে বাড়ির বাইরে যাবি না? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপর আর নিজেকে সামলাতে না পেরে এক নিঃশ্বাসে সবটা বলে ফেললাম। বাঁশবাগানে সেই লোকটা, হাঁসের ঘরে সেই ভয়ঙ্কর দৃশ্য, কালো ছায়ামূর্তি আর সব কথাগুলো। আমি যত বলছিলাম চারপাশে সবার মুখ তত ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। কেউ কোনো কথা বলল না। সব শুনে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই গ্রামেই একটা পাগল এসে উঠেছিল। কে ছিল, কোথা থেকে এসেছিল কেউ জানতো না। পাগল হলেও সে কারোর কোনো ক্ষতি করতো না, চুপচাপ থাকতো, যা পেত তাই খেত। কিন্তু মুশকিলটা হলো যে ওর শরীরে এমন একটা রোগ ধরা পড়ে, শরীর জুড়ে ঘা, পচা গন্ধ, এমন অবস্থা হয়েছিল যে কেউ ওর কাছে যেতে পারতো না। গ্রামের লোকজন ভয় আর ঘৃণায় তাকে এড়িয়ে চলতে শুরু করলো। কেউ তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিত না, কেউ তাকে এক মুঠো খেতেও দিত না। সে গ্রামের এক প্রান্তে ওই বাঁশবাগানের ধারে একটা গাছের নিচে পড়ে থাকতো। মাঝে মাঝে ভিক্ষা চাইতো, কেউ গেলে একটু ভাত দাও বলে কাঁদতো, কিন্তু কেউ এগিয়ে যেত না। দিনের পর দিন না খেয়ে না দে, বিনা চিকিৎসা, শেষে একদিন এই পাগলটা গাছতলাতেই খিদের জ্বালায় মরে পড়ে রইল। কেউ ঠিক করে সৎকারও করেনি, যেভাবে হোক ওই মাটি বাড়ি চাপা দিয়ে এসেছিল। একটা ঠান্ডা হাওয়া উঠোনের উপর দিয়ে বয়ে গেল। বাবা আবার নিচু গলায় বললেন, সেই থেকে মাঝে মাঝে ওই বাঁশবাগানের আশেপাশে অদ্ভুত সব ঘটনা শোনা যায়। লোকে বলে ওই বাঁশবাগান রাতের বেলায় যে বেরোয় সে আর বেশি দিন বাঁচে না। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তুই তাকে সেদিন খেতে দিয়েছিলি, তাই খারাপ কিছুর হাত থেকে ও তোকে বাঁচিয়ে দিয়েছিলে। অমু, নমস্কার। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন গ্রাম বাংলার ভূতের গল্প পৌষ পার্বণের রাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।